সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য বার্তা, আরও যৌথ অভিযান চালানোর হুমকি। এরপর জানিয়ে দিব ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিল জাতিসংঘ। এরপর রয়েছে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬। এরপর রয়েছে জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার প্রকাশ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। হাইফা বন্দরে ইরাক ও ইয়েমেনের যৌথ হামলায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য বার্তা। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের সশস্ত্র বাহিনী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের ভূমধ্যসাগর সংলগ্ন হাইফা বন্দরে ইসরায়েল বিরোধী দুটি যৌথ অভিযান চালিয়েছে। এই যৌথ অভিযানে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে এসব হামলা চালিয়েছে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের আরও যৌথ অভিযান চালানো হবে বলে এই সম্মিলিত প্রতিরোধ সূত্র হুঁশিয়ারি দিয়েছে। এ দুটি অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয়ের এবং তাদের বহুমুখী বা বিচিত্রময় হামলার চমৎকার দৃষ্টান্ত। অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থল সীমান্ত নেই, যেমনটি রয়েছে ফিলিস্তিনি, লেবাননি ও সিরীয় প্রতিরোধ যোদ্ধাদের। তাই সাগরে ও আকাশপথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আপাতত তাদের কর্মপন্থা। এসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরায়েল গাজার মজলুম ফিলিস্তিনিদের ওপর হামলা আরও তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরও বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সীমানের দিকে চলে যেতে বাধ্য করতে পদক্ষেপ নিত। ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিল জাতিসংঘ। শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলার্ড এরডানকে জানিয়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল। জাতিসংঘের মহাসচিব প্রতি বছর নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পাঠান, যেখানে বিশ্বব্যাপী সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ত পক্ষগুলো তালিকা দেওয়া হয়। এতে শিশুদেরকে হতাহত করার প্রমাণ এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার তথ্য থাকে। জাতিসংঘ মহাসচিবের চলতি বছরের প্রতিবেদনটি আগামী 14 জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। তবে তার আগে ইসরায়েলি রাষ্ট্রদূত এরডানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় গুতেরেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এরডান। তিনি বলেছেন, একজন মাত্র ব্যক্তি ইসরায়েলকে লজ্জার তালিকাভুক্ত করেছেন, তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন, তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত। ইসরায়েলের রাষ্ট্রদূত গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা ইহুদিবাদী বাহিনীকে বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী হিসেবে দাবি করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে তেল আবিবের সঙ্গে এই সংস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় এ পর্যন্ত অন্তত 16,000 শিশু নিহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 10 ফিলিস্তিনি শিশু 9 জনই ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। এছাড়া ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গত সপ্তাহে জানিয়েছে, গাজার প্রতি 5 শিশুর মধ্যে 4 জনই প্রতি 3 দিনে অন্তত একদিন খেয়ে থাকে। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত 26। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে 26 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খরসন অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। হতাহতের ঘটনা ঘটেছে শনিবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খেরসন অঞ্চলে কিছু অংশে ইউক্রেনের হামলায় গতকাল 26 জন নিহত এবং আর বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। মূলত এসব অঞ্চলের কোনোটিকেও পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে রাশিয়া। খেরসনে রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামে
গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন। সালদো রাশিয়ান মিডিয়াকে জানান, পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হিমারস ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট 22 জন নিহত এবং আরও 15 জন আহত হয়েছেন। সালদো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে বেসামরিক নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। এর আগে শুক্রবার লুগানস্কে রুশ নিযুক্ত কর্মকর্তারা জানান, পূর্ব অঞ্চলের একই নামে প্রধান শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত এবং আরও 40 জনের বেশি মানুষ আহত হয়েছে। এই অঞ্চলের রাশিয়া নিযুক্ত প্রধান লিওনিড পাসেননিচেকের মতে, লুগানস্ক শহরটি শুক্রবার সকালে বিশাল ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। মস্কো সমর্থিত অঞ্চলের সরকার টেলিগ্রামে বলেছে, হামলার পর সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়ে এবং নিহত 4 জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া পারসেঙ্কো বলেছেন, 46 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 8 বছর বয়সী এক বালক এবং 3 জন কিশোর রয়েছে। আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল প্যারিসে জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই ঘটনা ঘটেছে। আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে প্রয়োজনীয় সহায়তা প্যাকেজ পাঠাতে দেরি হওয়ায় বাইডেন দুঃখ প্রকাশ করেছেন। এর জন্য তিনি জেলেনস্কির কাছে ক্ষমা চান। জো বাইডেন বলেন, প্রয়োজনীয় তহবিল কয়েক সপ্তাহ ধরে অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল। রক্ষণশীল সদস্যদের কারণে বিলটি পাশ করতে দেরি হয়। ইউক্রেনকে তিনি আরো বলেন, আপনারা মাথা নত করেননি, যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তা অসাধারণ। যুক্তরাষ্ট্র কখনো আপনাদেরকে দূরে থেকে সরে যাবে না। রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরুতে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম পাঠানোর কথা ছিল, কিন্তু সহায়তা বিলটি আটকে দেয় রিপাবলিকান প্রতিনিধিরা। এতে প্রতিশ্রুত সময় ইউক্রেন সহায়তা পাঠাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। এর মধ্যে যুদ্ধে বিধ্বস্ত বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনে সহায়তার জন্য $225 মিলিয়ন দিবে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রয়োজন মতো আরও সহায়তার আশ্বাস দেন। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর নেটো ও ইউরোপের দেশগুলোকে দিয়ে রাশিয়াকে 2 বছরের বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেন বাইডেন। অপরদিকে রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের ভূখণ্ডে হামলার অভিযোগ তুলেছে জেলেনস্কি প্রশাসন। যুদ্ধে ইরানের তৈরি সামরিক ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে পুতিন বাহিনীর বিরুদ্ধে। সর্বশেষ জানিয়ে দিব, এবার প্রকাশ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। এবার হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন। রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যেই তার উপর হামলার এই ঘটনা ঘটে। এদিকে এই হামলার ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপরও প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কোপেনহেগেনের রাস্তায় প্রকাশ্যে হামলার শিকার হওয়ার পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন মর্মাহত হয়েছেন বলে তিনি কার্যালয়ে জানিয়েছেন। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে তার উপরে এই হামলার ঘটনা ঘটেছে। মূলত একজন লোক প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন কাছে গিয়ে তাকে আঘাত করে। ওই হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন এই হামলাকে ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন। তার মতে এই হামলা এমন একটি কাজ যা আমাদের বিশ্বাস এবং ইউরোপে আমরা যার বিরুদ্ধে লড়াই করছি তার বিরুদ্ধে যায়। ডেনমার্কের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনকে শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলভোর্টের ভেটে একজন ব্যক্তি আঘাত করেছেন, যাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক হয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয় অবশ্যই এই ঘটনায় আরো বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ বলেছে তারা একজনকে আটক করেছে এবং ঘটনা তদন্ত করছে, তবে এর বেশি কিছু বলতে তারা রাজি হয়নি। হামলার উদ্দেশ্যে ঠিক কি ছিল সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এদিকে মারি আদ্রিয়ান এবং আন্না রাভন নামে দুজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম বিটিকে বলেছেন তারা ওই হামলা ঘটনায় দেখেছেন। ওই 2 নারী সংবাদপত্রকে বলেছেন, একজন লোক বিপরীত দিক থেকে এসে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের কাঁধে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি এক পাশে পড়ে যান।